আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি মাস্টারপিস সাসপেন্স থ্রিলার মুভিটার নাম ট্রেন্ডিং। আজকাল সোশ্যাল মিডিয়ায় সকলেই আমরা আমাদের ভালো মন্দ শেয়ার করে থাকি, কিন্তু শেয়ার করাটা আমাদের জন্য যে কতটা ভয়ঙ্কর সেটা এই মুভির কাহিনীটার বেস্ট উদাহরণ। আর মুভিটার কাহিনী এখানেই শেষ নয়, সাথে একের পর এক 440 ভোল্টেজের ঝটকা দেওয়ার মতো টুইস্ট ছুঁড়ে মারবে আপনার ব্রেনের উপর। আর মুভির মাঝে গিয়ে আপনি ভাবতে বাধ্য হবেন কি মুভি দেখছি মাইরি। তাই সাসপেন্স থ্রিলার ব্রেন নষ্ট করার মতো মুভি দেখতে যারা ভালোবাসেন তারা হাত পা ধুয়ে একদম মনোযোগ সহকারে দেখতে শুরু করুন। মুভির শুরুতেই আমরা হাসি খুশি একটা কাপলকে দেখতে পাই। আমরা দেখি অর্জুন আর মীরা সোশ্যাল মিডিয়ায় কাপল ব্লগ করে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় তারা অনেক জনপ্রিয় একটা কাপল। এমনকি 2.79 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেলও রয়েছে তাদের। তারা ইউটিউবে সবথেকে ফেমাস এবং সবথেকে রোমান্টিক কাপল হিসেবেই দর্শকদের মন জয় করেছে। এমনকি এখানেই শেষ নয়, এই বছর তারা বেস্ট কাপল অফ দ্য ইয়ারে 30 লাখ টাকার ফার্স্ট প্রাইজও পেয়েছে। এরপর আমাদের অর্জুন মীরার ইউটিউব জার্নিটা প্রথম থেকে দেখানো হয়। তারা ইউটিউব জার্নি স্টার্ট করার প্রথমে তাদের নিত্যদিনের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা শুরু করেছিল। দর্শকদের তাদের কাপল ব্লগগুলো অনেক ভালো লাগায় দ্রুত তাদের চ্যানেলটা গ্রো করতে শুরু করেছিল। তারা ইউটিউবের টাকা দিয়ে একটা নতুন বড় বাড়ির সাথে দামি একটা গাড়িও কিনে নিয়েছে। তারা তাদের নিত্যদিনের ভিডিও আপলোড করে দর্শকদের থেকে ভালোই রেসপন্স পেয়ে লাক্সারিয়াস লাইফ লিড করতে শুরু করেছে। তো যাই হোক, একদিন তারা তাদের বন্ধু বান্ধবীদের পার্টিতে আসে। তাদের মতোই তাদের এক বন্ধু বান্ধবীরা কাপল ব্লগ করে আজ 5 মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করেছে তাদের ইউটিউব চ্যানেলে। অর্জুন আর মীরারও তখন মনে হতে থাকে তাদের চ্যানেলেও 5 মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করবে তারা। আর সেই অনুযায়ী অর্জুন একটা প্ল্যানও বের করে ফেলে। তো অর্জুন বাসায় ফেরার জন্য গাড়ি স্টার্ট করতেই একটা লোক অর্জুনকে প্রাইভেট নাম্বার থেকে কল করে। অর্জুন ফোনটা রিসিভ করলে লোকটা বলে, তুমি কি রিয়েলিটি গেম শোয়ে পার্টিসিপেট করতে চাও? তুমি যদি এই সহজ খেলাটায় পার্টিসিপেট করো তাহলে তুমি কয়েক কোটি টাকা ইনকাম করতে পারবে। অর্জুন লোকটার এরকম কথা বিশ্বাস করতে পারে না। সে ভাবে তার সাথে হয়তো কেউ প্র্যাঙ্ক করতেছে। তাই অর্জুন লোকটার কলটা কেটে দিতে ধরলে লোকটা বলে, তুমি যদি আমার কথা মতো তোমার গাড়ির হর্ন 3 বার বাজাও তাহলে তোমাকে 2 লাখ টাকা আমি এখনই দিব। অর্জুন তখন লোকটার কথা মতো 3 বার হর্ন বাজানোর জন্য হাত রাখে, বাট কিছু একটা ভেবে তখন নট ইন্টারেস্টেড বলে লোকটার কলটা কেটে দেয়। তো বাড়ি ফেরার সময় অর্জুন মীরাকে ডিভোর্স পেপার দিয়ে বলে, কাল আমরা ডিভোর্স নিতে চলেছি। এটা শুনে প্রথমে মীরা শক খেয়ে গেলে অর্জুন বলে, আর আমরা কি সত্যি সত্যি ডিভোর্স নিতে চলেছি নাকি? আসলে অর্জুনের প্ল্যান হলো সে পাবলিকদের দেখাবে তারা বেস্ট কাপল অফ দ্য ইয়ার হওয়া সত্ত্বেও তারা বর্তমানে ডিভোর্স নিতে চলেছে। আর পাবলিক তখন এই ঘটনাটাতে অবাক হয়ে তাদের ভিডিওগুলো আরও বেশি বেশি শেয়ার করতে শুরু করবে। 2 সপ্তাহ ধরে তাদের ডিভোর্স নেওয়ার বিষয়টা ট্রেন্ডিংয়ে উঠে যাবে। আর এতে তাদের ভিউজের সাথে সাথে সাবস্ক্রাইবও রকেটের গতিতে বাড়তে থাকবে। অর্জুন আরও বলে, আমরা গত 2 মাস ধরে লড়াই করব আর সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকবো। তুমি কাল সকাল থেকে রেডি থেকো। কিন্তু মীরা তখন বলে, শুধু লাইকস আর ভিউয়ের জন্য আমাদের কি এরকম মিথ্যা গল্প সাজানো উচিত হবে? এক কথায় মীরা এই বিষয়টাতে রাজি হতে না চাইলেও অর্জুনের অনেক রিকোয়েস্টে মীরাও রাজি হয়ে যায়। তো এরপর তারা বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে অর্জুন আর মীরা দেখতে পায় তাদের চ্যানেলটা কেউ হ্যাক করে ডিলিট করে দিয়েছে। যেহেতু তাদের চ্যানেলে অনেক দর্শক ছিল সেহেতু কয়েকদিনের জন্য তারা সোশ্যাল মিডিয়ায় হট টপিক হয়ে দাঁড়ায়। এই সব কিছুতে অর্জুন আর মীরা অনেক টেনশনে পড়ে যায়, কারণ অনেকগুলো টাকা ঋণ নিয়ে এই বাড়িটা তারা ক্রয় করেছে। এখন যদি তাদের চ্যানেলই না থাকে তাহলে তারা কোথা থেকে ইনকাম করে ঋণগুলো পরিশোধ করবে? তাই তারা দুজনে তাদের নতুন আরও একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে শুরু করে। কিন্তু এবার পাবলিক তাদের সাপোর্ট করা তো দূরের কথা, তাদেরকে নিয়ে উল্টো আরও ট্রোল করতে শুরু করে। যেখানে অর্জুন আর মিরাজ ভেবেছিল তাদের মিথ্যা নাটক পাবলিককে খাইয়ে তারা টাকা ইনকাম করবে, সেখানে ইনকাম তো দূরের কথা, আজ তারা সেই মিথ্যা নাটকে সকলের কাছে ট্রোল হতে শুরু করেছে। তো যাই হোক, যেমন কর্ম তেমন ফল, এতে আমাদের কান চুলকিয়ে লাভ নেই। তো অর্জুন আর মীরা 2 মাস ধরে বাড়ির ইএমআই ভরতে না পেরে অনেক টেনশনে পড়ে যায়, কারণ তারা টাকা পরিশোধ করতে না পারলে ব্যাংক তাদের বাড়ি গাড়ি সব কিছুই সিজ করে নিয়ে যাবে। কমপক্ষে তাদের এখন 20 লাখ টাকার প্রয়োজন। তো এমন সময় এক পাওনাদার তাদের বাড়িতে আসে। রকি ভাই পাওনা টাকার জন্য অর্জুনের চুলের মুঠি ধরে বলে, আমাদের টাকা নিয়ে তো ভালোই আলিশান বাড়ি বানিয়েছিস, এখন টাকা পরিশোধ করার সময় আমার সাথে চিটারি শুরু করেছিস। 1 সপ্তাহের মধ্যে তুই যদি আমার টাকা ফেরত না দিতে পারিস তাহলে তোর মুখের এমন অবস্থা করব যে তোর ওই মুখটা তুই তোর ইউটিউব চ্যানেলে আর দেখাতে পারবি না। সাথে রকি ভাই মীরাকেও শাসিয়ে যায়।
যদি তার স্বামী কোনো গড়বড় করে তাহলে সে কিন্তু তার সাথেও গড়বড় শুরু করে দেবে। পাওনাদারের অত্যাচারে তাদের জীবন যেন অতিষ্ঠ হতে ধরেছিল। তো একদিন আর্জুন বাইরে ছিল, ঠিক সেই সময় মীরাকেও একটা প্রাইভেট নাম্বার থেকে একটা লোক কল করে বলে, তুমি কি একটা রিয়েলিটি গেম শোয়ে পার্টিসিপেট করতে চাও? এই সহজ গেমে তুমি পার্টিসিপেট করলে তোমার অভাবে ভরা লাইফ পুরো বদলে যাবে। আর্জুনের মতো মীরাও তখন ভাবে লোকটা হয়তো তাদের সাথে মজা করতেছে, তাই সে কলটা রেখে দিতে ধরলে লোকটা থামিয়ে বলে, যদি মীরা এখনই তার বাসার ডোরবেল 10 সেকেন্ডের মধ্যে 3বার বাজায় তাহলে তাহলে এই গেমের প্রথম স্টেজ সে জিতে যাবে। তারপরও মীরা না বাজাতে চাইলে লোকটার অনেক রিকোয়েস্টে শেষমেশ সে 3বার ডোরবেল বাজালে লোকটা বলে, কনগ্রাচুলেশন, তুমি প্রথম স্টেজ পার করে ফেলেছ। আমি তোমাকে আজ বিকেল 5টায় আবার কল করব। ইতিমধ্যেই আর্জুন বাড়িতে ফিরে আসলে মীরা আর্জুনকে সকল ঘটনা জানালে আর্জুন দেখে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেউ 2 লক্ষ টাকা ট্রান্সফার করে দিয়েছে। আর্জুন আর মীরা এখনও সব কিছু বিশ্বাস করতে পারছিল না। শুধুমাত্র ডোরবেল বাজানোর জন্য কেউ তাদের কেন এতগুলো টাকা দিবে? তো 5টা বাজতেই লোকটার কথা অনুযায়ী লোকটা আবার মীরাকে কল করে। এবার আর্জুন মীরার ফোনটা রিসিভ করলে লোকটা কেন জানি বুঝে ফেলে ফোনটা আর্জুন রিসিভ করেছে। সে বলে, হাই অর্জুন, শেষমেশ তুমি আমাদের গেমের ব্যাপারটা বিশ্বাস করলে। তখন অর্জুন লোকটাকে বলে, শুধুমাত্র বেল বাজানোর জন্য আপনারা কেন আমাদেরকে এতগুলো টাকা দিচ্ছেন? এই গেমটা কি আসলেও লিগাল নাকি ইললিগাল? লোকটা বলে, এই গেমটা একদম লিগাল আর একদম সেফও। সেই বিষয়টা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। এই গেমটা খেলার জন্য শুধুমাত্র তোমাদের দুজনকেই আমরা বাছাই করেছি। অর্জুন তখন লোকটার থেকে জানতে চাই, এই গেম খেলতে হলে তাদের কি কোনো টাকা দেওয়া লাগবে? লোকটা বলে, একদম না, উল্টো তোমরা যদি এই গেমের রুলস মোতাবেক 7 দিনে 4টা স্টেজ পার করতে পারো তাহলে আমরাই তোমাদেরকে 2 কোটি টাকা দিব। মীরা তখন লোকটার থেকে জানতে চাই, এই খেলাটা কোথায় গিয়ে খেলবে তারা? লোকটা জানায়, অনুমতি দিলে সেই গেমটা তাদের বাড়িতেই স্টার্ট করবে। অর্জুন আর মীরা তখন ভাবে, লোকটা তো তাদেরকে তো আর কাউকে মারতে বলছে না এবং হেরে গেলেও তাদের কোনো টাকা পয়সা যাচ্ছে না, তাই কেননা তারা একবার ট্রাই করেই দেখুক না। তো অর্জুন আর মীরা লোকটার কথায় রাজি হয়ে গেলে সন্ধ্যায় একটা মুখোশ পরা টিম তাদের বাড়িতে আসে। খেলার জন্য সকল সরঞ্জামের সাথে সাথে বাড়ির প্রতিটা জায়গায় সিসি ক্যামেরা সেট আপ করে দেয় লোকগুলো, যাতে এই 7 দিনের প্রতিটা মুহূর্তে অর্জুন আর মীরার উপর লোকটা নজর রাখতে পারে। মীরা সকল প্ল্যাটফর্ম সার্চ করে জানতে পারে তারা যে গেমটা খেলতে চলেছে সেই গেমটা সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মেই অ্যানাউন্স করা হয়নি। তাহলে সিসিটিভির মাধ্যমে লোকটা অর্জুন আর মীরার প্রতিটা অ্যাক্টিভিটি ক্যামেরাতে কেন বন্দি করতে যাচ্ছে সেই রহস্যটা পরে জানতে পারবেন। তো লোকটা তাদের খেলানোর জন্য এন্ট্রি নিতেই তারা মনিটরে লোকটাকে মুখোশ পরা অবস্থায় দেখতে পায়। লোকটা বলে, এই গেমটা খেলতে হলে তোমাদের 3টা নিয়ম মানতে হবে। প্রথম নিয়ম হলো এই গেমটা শুধুমাত্র তোমরা দুজনেই খেলতে পারবে, আর দ্বিতীয় নিয়ম হলো এই গেম শেষ না হওয়া পর্যন্ত তোমরা এই রেড লাইন ক্রস করতে পারবে না, আর তৃতীয় নিয়মটা হলো এই গেম সম্পর্কে তোমরা দুজনে ছাড়া আর কাউকে জানাতে পারবে না। অর্জুন, আর যদি তোমরা এই গেমটা মাঝেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নাও তাহলে এই লাল বাটনটাই তোমাদের দুজনকেই একসাথে প্রেস করতে হবে। তো প্রথম স্টেজের লোকটা তাদেরকে এরকম বাচ্চাদের গেম খেলতে দিলে তারা দুজনেই খুব সহজেই আজকের গেমের উইনার হয়ে যায়। তাই বলে আপনারা ভেবে নিয়েন না এত সহজে তারা গেম জিতে যাবে। মুভির কাহিনী তো কেবলমাত্র শুরু হলো, আসল সাসপেন্স থ্রিলার এবার পেতে চলেছেন। তো লোকটার কথা মতো সকল টাস্ক পূরণ করলে লোকটা বলে, তোমরা অনেক ভালো করেছো, এর জন্যই তোমাদের দুজনকে হয়তো বেস্ট কাপল অফ দ্য ইয়ার করা হয়েছিল। তো যাই হোক, এই রাউন্ডে তোমরা দুজন মিলিয়ে 3 লাখ টাকা জিতেছো, সাথে ভিউয়ার্সের 202 লাইক আর 1 লাইকের জন্য আরও 1000 টাকা করে, মানে টোটাল 5,02,000 টাকা জিতেছো তোমরা। অর্জুন আর মীরা তো সেই খুশি হয়ে যায়, তারা প্রথম রাউন্ডে পুরো বাজিমাত করে দিয়েছে। তো পরের দিন লোকটা আবার অর্জুন আর মীরাকে সেমভাবে আর একটা টাস্ক দেয়। লোকটা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা 30 সেকেন্ডের রিলস আপলোড দিতে বলে, আর আপলোড করার পর সেই রিলসে কমসে কম 50,000 লাইক আসতে হবে। যদি তাদের ওই রিলসে 50,000 লাইকের একটা লাইকও কম হয় তাহলে আগের দিনকার সকল জেতা টাকা তারা হেরে যাবে।
মীরা আর অর্জুন এবার অনেক টেনশনে পড়ে যায়, কারণ তাদের ইনস্টাগ্রাম আইডিতে পপুলার ভিডিওতেই 25,000 লাইক এসে থেমে রয়েছে। তাহলে এখন তারা কি এমন রিলস আপলোড দিবে যেটাতে 15 মিনিটের মধ্যে 50,000 লাইক চলে আসবে? অর্জুন তখন ভাবে সে তার বাইকটা ভেঙে লোকদেরকে দেখাবে, কিন্তু ওদিকে তার আগেই মীরা একটা অশ্লীল কাপড় পরে এইরকম ভাবে ক্যামেরার সামনে এসে নেচে ভিডিও তৈরি করে। এরপর সেটা ইনস্টাতে আপলোড দিলে পাবলিক ঝড়ের গতিতে লাইক করতে শুরু করে। আর আপনারা তো জানেনই পাবলিক এরকম অশ্লীল জিনিসে কেমন ইন্টারেস্টে দেখায়, কিন্তু অর্জুন তার বইয়ের বানানো এরকম অশ্লীল ভিডিও দেখে অনেক ক্ষেপে যায়। জানের ময়া ত্যাগ করে সেও রেগে মেগে ছাদের দেওয়াল বয়ে নিচে নামতে থাকে এবং সেটা ভিডিও করে ইনস্টাতে আপলোড দেয়, যাতে দর্শকেরা তার ভিডিওতেও ঝড়ের গতিতে লাইক করতে শুরু করে। কিন্তু দর্শক অর্জুনের জীবন মরণের ভিডিওটার থেকেও মীরার অশ্লীল ভিডিওটাতে 15 মিনিটের মধ্যেই 50,000 লাইক কমপ্লিট করে ফেলে, আর অর্জুনের ভিডিওটাতে 1,000 লাইক এসেই থেমে যায়। তো লোকটা বলে এই রাউন্ডের উইনার হলো মীরা। এই রাউন্ডে মীরা 7 লাখ টাকা জিতে নিয়েছে। টোটাল তোমরা মোট 10,17,000 টাকা জিতে নিয়েছো। মীরা তখন অর্জুনের উপর ভাব নিয়ে বলে, দেখলে তো, তুমি তোমার জীবনটা বিপদে ফেলার পরও তুমি 1,000 লাইকই কমপ্লিট করতে পেরেছো। যদি আমি সঠিক সময়ে ওই রকম ভিডিওটা না আপলোড করতাম তাহলে দুজনেই হেরে এতক্ষণ পথের ভিখারি হয়ে বসে থাকতাম। তো রাতের বেলা অর্জুন আর মীরার মনে হতে থাকে সত্যি সত্যি তাদের জেতা টাকাগুলো এত সহজেই লোকটাকেই তাদের দিয়ে দিবে। তাদের বিষয়টা নিয়ে ডাউট হলে বিষয়টা বলার জন্য তারা দুজনেই মনিটরের সামনে আসে। তারা লোকটাকে বলে তাদের জেতা টাকাগুলো তারা কি এখনই পেতে পারে? এটা বলতেই কেউ একজন তাদের দরজায় কলিং বেল বাজায়। লোকটা তখন হেসে বলে, তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য এখনই তোমাদের জেতা টাকাগুলো আমি দিয়ে দিলাম। অর্জুন আর মীরা তখন দরজা খুলে দেখে সত্যি সত্যিই তাদের জেতা টাকাগুলো কেউ সুটকেসের ভেতরে রেখে গিয়েছে। টাকাগুলো হাতে পেয়ে অর্জুন আর মীরা তো সেই খুশি হয়ে যায়। তাদের মনে হতে থাকে তারা যেন আলাদিনের চেরা খাতে পেয়েছে। তারা চিন্তা ভাবনা করে যদি কালকের রাউন্ডটা তারা জিতে যায় তাহলে তাদের সকল প্রবলেম খতম হয়ে যাবে, আর এরপর লাল বাটন প্রেস করে এই গেম থেকে তারা কুইট করবে। কিন্তু আমরা মুখোশ পরা লোকটাকে দেখি যে কিনা 24 ঘন্টা তাদের উপর নজর রেখে আসছিল। এই কথা শোনার পর লোকটা অট্টহাসি আসতে থাকে। তো পরের দিন লোকটা গেম স্টার্ট করার জন্য প্রতিবারের মতোই সঠিক সময়ে মনিটরের সামনে আসে। লোকটা এবার তাদের দুজনকে দুটো এয়ারবাড দিলে তারা দুজনেই লোকটার কথা মতো এয়ারবাড দুটো তাদের কানে পড়ে নেয়। লোকটা বলে এই টাস্কটা আমি দুজনকেই দিব, কিন্তু যে টাস্কটা আমি তোমাদেরকে দেব সেই টাস্কটা তোমরা একে অপরকে না জানিয়ে একাই কমপ্লিট করবে। আর যদি তোমরা একে অপরকে কোনোভাবে জানানোর চেষ্টা করো তাহলে এই গেমে তোমরা হেরে যাবে, আর হেরে গেলে তোমাদের জেতা টাকার একটা টাকাও পাবে না তোমরা। অর্জুন তখন লোকটার থেকে টাস্কটা জানতে চাইলে লোকটা বলে আমি যখন তখন তোমাদের টাস্ক দিতে পারি, তাই তোমরা খুব সতর্কতার সাথে রেডি থেকো। তো দুপুরে হঠাৎ তাদের বাড়িতে মীরার মা বেড়াতে আসে। আমরা দেখি লোকটা প্রতিটা সময় তাদের উপর নজর রেখেই চলেছে। তো মীরাদের 4 বছর বিয়ে হওয়া সত্ত্বেও তাদের কোনো সন্তানাদি হয় না। তাই মীরার মা বলে সে যেন জামাইকে নিয়ে একসময় কুলদেবীর মন্দিরে যায়, ওখানকার মা অনেক জাগ্রত। তো এইসব বিষয়ে গল্প করতে থাকলে অর্জুন তাদের জন্য চা বানিয়ে নিয়ে আসে। তো এমন সময় লোকটা মীরাকে একটু আড়ালে যেতে বললে মীরা আড়ালে গেলে লোকটা বলে এই টাস্কটা দেওয়ার আগে তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা থেকে তোমাকে বেট লাগাতে হবে। যদি তুমি জিতে যাও তাহলে টাকা ডবল হবে, আর যদি তুমি হেরে যাও তাহলে তো বুঝতেই পারছো তোমার অ্যাকাউন্টের টাকা আমরা কেটে নিব। মীরা তখন 3 লাখ টাকা বেট লাগালে লোকটা মীরাকে টাস্ক দেয় 2 ঘন্টার মধ্যে তার মায়ের পছন্দের যে কোনো একটা খাবার রান্না করে খাওয়াতে। যদি সে 2 ঘন্টার মধ্যে তার মাকে খাওয়াতে পারে তাহলে সে জিতে যাবে। এই সিম্পল টাস্কটা পেয়ে সাথে সাথে মীরা তার মায়ের ফেভারিট খাবার রান্না করতে শুরু করে। অন্যদিকে লোকটা অর্জুনকেও কল করে আড়ালে আসতে বললে অর্জুনও আড়ালে আসতে মীরার মতো তাকেও একটা শর্ত দেয়। আমরা দেখি লোকটা অর্জুনকে এমন একটা টাস্ক দিয়েছে, অর্জুন সেটাতে অনেক টেনশনে পড়ে গেছে। হঠাৎ কেউ মীরার মাকে কল করে জানায় মীরার বাবা গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনতেই মীরার মা কান্না করতে শুরু করলে মীরা আর কোনো উপায় না পেয়ে তার মাকে গাড়িতে উঠায়। কিন্তু যখনই মীরা তার মায়ের সাথে হাসপাতালে যাবে তখনই মীরার লোকটার কথা মনে পড়ে যায়, কারণ গেমারের শর্ত অনুযায়ী সে যদি কোনো সিচুয়েশনে এই লাল দাগ ক্রস করে তাহলে সে বাদ পড়ে যাবে। এদিকে তার মাও হার্ট পেশেন্ট, যদি একা একা এরকম টেনশন করতে থাকে তাহলে হার্ট ফেল করে তিনি মারাও যেতে পারেন। অন্যদিকে আমরা অর্জুনকে দেখি সে তো বাদ পড়ার ভয়ে বাসা থেকেই বের হয়নি। মীরা তখন এরকম সিচুয়েশনেও তার মায়ের সাথে না গিয়ে একা একাই তার মাকে হসপিটালে পাঠিয়ে দেয়। তো মীরা লোকটার থেকে হসপিটালে যাবার অনুমতি নেওয়ার জন্য রুমে আসতেই লোকটা অর্জুনকে বলে
কনগ্রাচুলেশন অর্জুন, তুমি এই গেমটা জিতে নিয়েছো। আর মীরা, তুমি এই গেমে হেরে গিয়েছো। আসলে গেমার অর্জুনকে টাস্ক দিয়েছিল সে যদি তার শাশুড়ি আম্মাকে 10 মিনিটের মধ্যে বাসা থেকে বের করতে পারে, আর মীরাকে টাস্ক দিয়েছিল সে যদি তার মাকে পছন্দের খাবার রান্না করে খাওয়াতে পারে তাহলে সে জিতে যাবে। মানে গেমার এমন ভাবে তাদের দুজনকে টাস্কটা দিয়েছিল যে তাদের দুজনের মধ্যে একজন জিতবে আর একজন হারবে। মীরা তখন ব্যাপারটা বুঝতে পেরে রেগে মেগে অর্জুনকে বলে, শুধুমাত্র টাস্ক জেতার জন্য তুমি আমার মাকে এমন একটা খবর দিতে পারলে? তুমি ভালো করেই জানতে আমার মা হার্ট পেশেন্ট। এই কথা শোনার পর উনি হার্ট ফেল করে মারাও যেতে পারতেন। তুমি টাকার জন্য এতটা নিচে নামতে পারলে? অর্জুন তখন বলে, সরি মীরা, আমি বুঝতে পারিনি। আমি টাস্ক জেতার জন্য তখন যেটা মাথায় এসেছিল সেটাই করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে তাদের দুজনের একজনও বুঝতে পারছে না গেমার প্ল্যান করে তাদের দিয়ে এই কাজটা করিয়েছে। অর্জুন কিছুটা বুঝতে পারলো মীরা এতটা রেগেছিল অর্জুনের উপর যে সেই সময় সে মীরাকে আর কিছু বোঝাতে পারে না। মীরার একটাই কথা যে তুমি আমার মায়ের সাথে এটা কিভাবে করতে পারলে? অর্জুনও তখন এক পর্যায়ে রেগে বলে, তুমিও তো কম চাও না। তোমার মা হার্টের রোগী সেটা জানা সত্ত্বেও গেমের রুলস ভঙ্গ করে তুমিও কিন্তু তোমার মায়ের সাথে হসপিটালে যাওনি। এভাবেই এক কথা দু কথায় তাদের ভেতরে মনোমালিন্য হতে শুরু করে। তখনই অর্জুন দেখতে পায় ইউটিউব থেকে তাদের চ্যানেলটা রিকভারি করে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্জুন এই খুশির খবরটা মীরাকে জানাতে ধরলে মীরা বলে, প্লিজ আমি আর এই ইমোশনের গেমটা খেলতে চাই না, আমি এখনই এই গেমটা কুইট করতে চাই। অর্জুন তখন বলে, দেখো মীরা, এছাড়া আমাদের কাছে অন্য কোনো অপশন নেই। পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারলে পাওনাদার আমাদের কি অবস্থা করবে সেটা তুমি ভালো করেই জানো। তো এই অবস্থায় অর্জুন মীরাকে কোনোভাবে জানাতে পারে না যে তাদের চ্যানেলটা ইউটিউব পুনরায় অ্যাক্টিভেট করে দিয়েছে। তো পরের দিন মীরা গোসল করার জন্য বাথরুমে ছিল। ঠিক সেই সময় লোকটা বলে, মীরা তুমি কি তোমার টাস্ক কমপ্লিট করার জন্য এখন রেডি আছো? মীরা হ্যাঁ বললে লোকটা বলে, তোমাদের অ্যাকাউন্টে মোট 11 লক্ষ টাকা রয়েছে, আর এই টাকাগুলোর ভেতর থেকে তুমি কত টাকা বেট লাগাতে চাও? মীরা একবারে 10 লাখ টাকা বেট ধরলে লোকটা বলে, ঠিক আছে, 10 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও বানিয়ে তোমার পুরনো চ্যানেলে আপলোড করো। মীরা তো আর জানে না তাদের পুরনো চ্যানেলটা ইউটিউব ফিরিয়ে দিয়েছে। তাই মীরা বলে, কিন্তু আমাদের চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে। লোকটা বলে, টাইম শুরু হয়ে গেছে, জলদি টাস্কটা পূরণ করো। মীরার কাছে তো সেই চ্যানেলের অ্যাক্সেস ছিল না, এবং চ্যালেঞ্জ শুরু হওয়ার সাথে সাথে সে অর্জুনের সাথে কথাও বলতে পারবে না। তাই মীরার টাস্কটা হেরে যায়। তাদের জেতার সকল টাকা এভাবে মীরা হেরে যাওয়াতে অর্জুনের তখন অনেক রাগ উঠে যায়। অর্জুন বলে, যদি তুমি জানতে হেরে যাবে তাহলে এতগুলো টাকা তুমি বেট লাগাতে গেলে কেন? মীরা তখন বলে, না অর্জুন, গেমার আমাদের সাথে চিটিং করেছে। আমাদের যেই চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিয়েছে সেই চ্যানেলে আমাকে ভিডিও আপলোড করতে বলেছে। তাহলে বলো আমি কিভাবে আপলোড দিব? তাই হেরে গেছি। অর্জুন তখন মীরাকে আর কিছু বলে না, কারণ সে যদি তাদের চ্যানেলটা ফিরে আসার কথাটা আগেই মীরাকে জানাতো তাহলে মীরা এতক্ষণে জিতে যেত। কিন্তু আমরা তো বুঝতে পারি গেমার জেনে শুনে এই টাস্কটা মীরাকে দিয়েছিল, যাতে মীরা যত চেষ্টাই করুক না কেন সে হারতে বাধ্য হয়, এবং তাদের 20 লাখ টাকা কামানোর জন্য পুনরায় খেলাটা আবার কন্টিনিউ করতে হয়। তো অর্জুন যখন মীরাকে তাদের চ্যানেলটা ফিরে আসার কথা জানায় তখন মীরা পুরো হতবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত অর্জুন মীরার থেকে কোনো কথা লুকায়নি। মীরা ইমোশনাল হয়ে বলে, তাহলে বলো ভুলটা কার ছিল? দুজনের মধ্যে এবার দূরত্বের সৃষ্টি হতে শুরু করে। তো যাই হোক, পরের দিন মীরা অর্জুনের জন্মদিনের দিন জানায় সে প্রেগনেন্ট। এত বছর অপেক্ষা করার পর এমন একটা খুশির খবর জানতে পেরে অর্জুন তো সেই খুশি হয়ে যায়। কিন্তু অর্জুন মীরার খুশি দেখে মুখোশ পরা লোকটা কেন জানি তাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। তো রাতের বেলা মীরা ইমোশনাল হয়ে কাঁদছিল। অর্জুন তখন মীরার কাছে এসে জানতে চাই সে কাঁদছে কেন। মীরা কাঁদতে কাঁদতে বলে, অর্জুন, এই গেম যবে থেকে আমাদের জীবনে এসেছে তবে থেকেই আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি। আমরা একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ডিং করতে শুরু করেছি। তাই আমি এখানে এই গেমটা কুইট করতে চাই। অর্জুন রাজি হতে না চাইলেও মীরা বলে, আমি সেই আগের অর্জুনকে চাই যে প্রতিটা সময় আমাকে কেয়ার করতো, আমাকে সকল কিছু জানাতো। আমরা এই গেমটা খেলে অনেক টাকা ইনকাম করতে পারবো, বাট আমাদের একে অপরের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের কাছে অনেক জরুরি। মীরার এমন ইমোশনাল কথা শুনে শেষমেশ গেম কুইট করার জন্য অর্জুন লাল বাটন প্রেস করে। আর তখনই লোকটা স্ক্রিনের সামনে এসে বলে, কি চাল জেলেছিলে মীরা, ওয়েল ডান, তুমি টাস্কটা সম্পূর্ণ করেছো। এটা যে একটা টাস্ক ছিল সেটা শুনে অর্জুন হতবাক হয়ে যায়। অর্জুন বুঝতে পারে মীরা টাস্ক পূরণ করার জন্য তাকে এমনভাবে ইমোশনালি কানেক্ট করছিল। তার মানে টাস্ক পূরণ করার জন্য মীরা তার সাথে মিথ্যা ইমোশনালের নাটক করতেও পিছু পা হয়নি। এই সব কিছু বুঝতে পেরে অর্জুনের তাদের ভালোবাসার উপরে
পুরো বিশ্বাস উঠে যায়। আর এই থেকেই তারা দুজনাই দুজনের শত্রু হতে শুরু করে। তো পরের দিন গেম মাস্টার অর্জুন আর মীরাকে বলে, এটা তোমাদের গেমের 3 নম্বর স্টেজ। এই রাউন্ডে তোমাদের অতীত সম্পর্কে জানতে চাওয়া হবে। যদি তোমরা অতীত সম্পর্কে বলতে রাজি থাকো তাহলে এখনই দুজনেই লাল বাটন প্রেস করে গেমটা অ্যাকসেপ্ট করো। অর্জুন লোকটার কথা মতো সাথে সাথে লাল বাটন প্রেস করলেও মীরা প্রেস করতে চায় না। তাহলে মীরার পাস্ট লাইফে কি এমন অতীত রয়েছে যেটা জানতে পারলে তাদের বর্তমান লাইফে সমস্যা হবে। এসব বুঝতে পেরে অর্জুন এবার পুরো ভেঙে পড়ে। তার মীরার ওপর সকল আশা ভরসা মাটিতে মিশে যায়। আর এই বিষয়টাতে তাদের যখন একে অপরের দূরত্ব বেড়ে যাচ্ছিল তখন মীরাও লাল বাটন প্রেস করে দ্বিতীয় স্টেজ খেলার জন্য তৈরি হয়ে পড়ে। তো গেমার তাদের দুজনকে দুরকম টাস্ক পূরণ করতে দেয়। মীরাকে অর্জুনদের 4টা গ্রুপ ফটো দেয়, যেটার ভেতর থেকে মীরাকে অর্জুনকে চিহ্নিত করতে বলে। আর মীরার হেলথ ইস্যু থাকার কারণে অনেক লম্বা সময় ওকে ট্রিটমেন্ট নিতে হয়েছিল। গেমার বলে, তোমাকে 4টা অপশন দিচ্ছি, এই 4টার ভেতর থেকে কোনটার কারণে ট্রিটমেন্ট নিতে হয়েছিল সেটা বলো। অর্জুন অপশন বি চুজ করে। অর্জুন বলে, মেন্টাল স্ট্রেসের কারণে। লোকটা বলে, কিন্তু তুমি অপশন বি কেন চুজ করলে? অর্জুন তখন বলে, আমাদের রিলেশনশিপের আগে মীরার একজনের সাথে 4 বছরের সম্পর্ক ছিল। মীরার সাথে সেই ছেলেটা চিট করায় মীরা ডিপ্রেশনে চলে গিয়েছিল, আর এই জন্যই সেই সময় একজন সাইকিয়াট্রিস্ট ওকে ট্রিটমেন্ট করিয়েছিল। তো অর্জুনের উত্তর সঠিক হলো, মীরা সেই ছবিগুলোর মধ্য থেকে ঠিকঠাকভাবে অর্জুনকে আইডেন্টিফাই করতে পারে না, যে কারণে মীরার উত্তর ভুল হয়ে যায়। আর যেহেতু গেমের শর্ত ছিল দুজনের মধ্যে একজন ভুল করলে তারা হেরে যাবে, সেটাই হয়, তারা হেরে যায়। তাদের সকল টাকা তারা হেরে গেলে অর্জুন এবার অনেক টেনশনে পড়ে যায়। কিন্তু অর্জুনের এবার মীরার প্রতি সন্দেহ হলে সে মীরার খুব কাছের একটা বান্ধবীর কাছে কল করে। সে মীরার বান্ধবীর সাথে এমন একটা ভাবে কথা বলে যেন মীরা অতীত সম্পর্কে সবকিছু তাকে বলে দিয়েছে। তখন মীরার বান্ধবী যেটা বলে সেটাতে অর্জুনের পায়ের তলার মাটি সরে যায়। মীরার বান্ধবী বলে, অর্জুনের সাথে বিয়ে হওয়ার আগে মীরার পেটে মীরার বয়ফ্রেন্ডের একটা বাচ্চা ছিল। যখন ওর বয়ফ্রেন্ড ওকে ধোকা দেয় তখন মীরা অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিল, কিন্তু তুমি ওর লাইফে আসায় ও সবকিছু বলতে শুরু করায় ও তোমাকে বুঝতে না দিয়ে গোপনে ওর বাচ্চাটা তখন অ্যাবর্শন করিয়েছিল, আর সেটা তোমাকে না জানিয়েই তোমাকে বিয়ে করেছিল। এখন যেহেতু সবকিছু জানার পরও ওকে তুমি মেনে নিয়েছো, তাই তোমাকে সবকিছু বললাম। কিন্তু এসবের কিছুই জানতো না অর্জুন, তাই অর্জুন পুরো স্তম্ভিত হয়ে যায়। আমরা দেখি গেমার অর্জুনদের সম্পর্কে ফাটল দেখে অনেক এনজয় করছিল। তো যাই হোক, তারা কিছুটা সময় একে অপরের থেকে অনেকটা দূরে ছিল। মীরা বাথটাবে শুয়ে থাকার সময় অর্জুন আসে সেখানে। অর্জুন ইমোশনাল হয়ে বলে, যখন হঠাৎ করে তোমার সম্পর্কে এমন বাজে কিছু শুনেছিলাম তখন অনেক কষ্ট পাই, তোমার সাথে কথা বলিনি। কিন্তু যেহেতু আমি তোমাকে ভালোবাসি সেহেতু তুমি অতীতে যাই করো না কেন সেটাতে আমার কিছু যায় আসে না। এই বলে অর্জুন মীরার মাথা টিপে দিতে দিতে হঠাৎ পানির নিচে মীরার মাথাটা ঠেসে ধরে। আমরা দেখি অর্জুন মীরাকে হত্যা করার চেষ্টা করতেছে। যখন মীরা প্রায় জমির দুয়ারে পৌঁছে যাবে তখন অর্জুন তাকে কেন জানি বাঁচিয়ে নেয়। অর্জুন বলে, সরি মীরা। কিন্তু মীরা অর্জুনের কথা আর বিশ্বাস করতে পারে না। মীরা অর্জুনকে অনেক ভয় পেতে শুরু করলে অর্জুন বলে, এটা টাক ছিল মীরা। গেমার বলেছিল আমি যদি তোমাকে পানির ভেতরে 10 সেকেন্ড ঠেসে ধরি তাহলে পুনরায় আমরা গেমটা কন্টিনিউ করতে পারবো, তাই মীরা এটা করতে আমি বাধ্য হয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মীরার তখনও বিশ্বাস হচ্ছিল না যে গেমার অর্জুনকে এমন টাস্ক দিতে পারে, তাই চুপচাপ মীরা সেখান থেকে রুমে চলে যায়। তাদের ভিতরে এতদিনের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সব কিছু তাদের একে অপরের থেকে উঠে গিয়েছিল। মীরা অর্জুন দুজনেই অনেক শোকায়িত ছিল। ঠিক সেই সময় তাদের গেমার আর একটা টাস্ক দেয়, মীরাকে 10 মিনিটের মধ্যে একটা গান গাইতে বলে। কিন্তু এমন পরিস্থিতিতে মীরা কিছুতেই গাইতে পারছিল না। অর্জুন তখন সকল কিছু বলে মীরাকে উৎসাহ দিচ্ছিল যেন মীরা গানটা গাইতে পারে আর তারা গেমটা আবার কন্টিনিউ করতে পারে। কিন্তু টাইমের মধ্যে মীরা কোনোভাবেই গাইতে পারে না। আর তারা হেরে যাওয়াতে অর্জুন আরেকবার গেমারের কাছে সুযোগ চাই, কিন্তু গেমার বলে, সরি অর্জুন, তোমরা হেরে গিয়েছো, আর গেমের রুলস অনুযায়ী তোমরা হেরে যাওয়াতে আমি তোমাদের কোনো টাকা দিতে পারবো না। এই বলে গেমার স্ক্রিন বন্ধ করে দেয়। অর্জুন তখন রেগে বলে, 4টা বছর তো অভিনয় করে এসেছিলে, আর মাত্র 2টা মিনিট অভিনয় করতে পারলে না? এবার তাদের সম্পর্কে এতটা ফাটল ধরে যায় যে মীরা তার মায়ের বাসায় চলে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় রকি ভাই তার লোকজন নিয়ে তাদের বাসায় আসে পাওনা টাকা নেওয়ার জন্য। অর্জুন চুপচাপ কোনো ঝামেলা না করে পাওনা টাকার বিনিময়ে তার গাড়ির চাবিটা রকি ভাইকে দিয়ে দেয়। রকি ভাই তখন তার লোকজন নিয়ে চলে গেলে মীরার অর্জুনের ওপর কিছুটা বিশ্বাস ফিরে আসে।
মীরা তখন মায়ের বাসায় না গিয়ে আর্জুনকে জড়িয়ে ধরে, কিন্তু মীরা তখনও আর্জুনকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তো যাই হোক, একটু পরে আর্জুনের ফ্যামিলি ফ্রেন্ড আরুল নামের একটা লোক আসে তাদের বাড়িতে। আর্জুন আরুলকে অনেক সম্মান করছিল। আরুল আর্জুনকে বলে, আর্জুন, অনেক এমার্জেন্সি 15 লক্ষ টাকার প্রয়োজন ছিল, তুমি কি আমাকে কয়েকদিনের জন্য ধার দিতে পারবে? আর্জুনের অবস্থায় বর্তমানে অনেক বেগতিক, তাই আর্জুন বলে, ভাই আমি নিজেই দেনায় ডুবে আছি। আরুল তখন তার ব্যাগ থেকে 20 লাখ টাকা দামের হীরার নেকলেস দিয়ে বলে, এটা অরিজিনাল হীরা, এটার বিনিময়ে তুমি কি আমাকে টাকা দিতে পারবে? আর্জুন বলে, ভাইয়া টাকা যদি থাকতো আমি এমনিই তোমাকে দিয়ে দিতাম, এসবের প্রয়োজন পড়তো না। আরুল তখন আর্জুনকে বলে, তাহলে কি তুমি এটা রেখে দিয়ে তুমি কি তোমার ফ্রেন্ডের কাছে একটু বিক্রি করার চেষ্টা করবে? আর্জুন তখন সান্ত্বনা দিয়ে বলে, সে তার সাধ্যমতো অনেক চেষ্টা করবে। তো আরুল হীরার নেকলেসটা আর্জুনের কাছে রেখে দিয়ে চলে যেতে ধরলে তখনই আর্জুনকে সেই প্রাইভেট নম্বর থেকে আবার কল করে। আর্জুন কলটা রিসিভ করলে গেমার বলে, হ্যালো আর্জুন, এবার এই গেমের দ্বিতীয় সিজন তোমাদেরকে দিয়ে খেলাতে চাই, কিন্তু এবার টাস্কগুলো একটু ভয়ঙ্কর হবে। তুমি যদি রাজি থাকো তোমার ফ্যামিলি ফ্রেন্ড আরুলকে তোমার বাসায় 2 দিন থামিয়ে রাখো, কিন্তু একটা শর্তে, এই গেম সম্পর্কে তুমি ওকে কিছুই বলতে পারবে না, যদি বলো তাহলে আগের বারের মতো এবারও হেরে যাবে। আর্জুন রাজি হয়ে গেলে লোকটা বলে, এটাই তোমার প্রথম টাস্ক, তাড়াতাড়ি কমপ্লিট করো। এদিকে আরুল গাড়ি স্টার্ট দিয়ে প্রায় চলে যেতে ধরেছে। আর্জুন তাড়াহুড়ো করে আরুলের গাড়ির সামনে এসে দাঁড়ায়। আরুল বলে, আরে কি হলো আর্জুন? আর্জুন তখন মিথ্যা বলে, তার ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আগেই কথা হলো, তার ফ্রেন্ড নেকলেসটা নিতে রাজি হয়েছে, কিন্তু একটা প্রবলেম আছে, শহর থেকে আসতে কাল পর্যন্ত তার দেরি হবে, আপনি যদি ততক্ষণ এখানেই থেকে যেতেন তাহলে অনেক ভালো হতো। আরুল তখন আর্জুনের ভরসায় সেখানে থাকতে রাজি হয়ে যায়। তো আর্জুন আরুলকে একটা রুমে পাঠালে গেমার তখন স্ক্রিনের সামনে আসে। গেমার বলে, দেখো আর্জুন মীরা, যেমনটা আমি আগেই বলেছি, এটা সিজন 2 আর এই টাস্কগুলো একটু ডার্ক হতে চলেছে, তোমরা দুজনেই এয়ারবাড পরে নাও, আর মনে রেখো আরুল যেন কোনোভাবেই এই 2 দিন এখান থেকে বের হতে না পারে, আমি নতুন টাস্ক নিয়ে যখন তখন হাজির হতে পারি, তোমরা রেডি থেকো। আর্জুন মীরাকে বলে, দেখো মীরা, এবার আমাদের এই গেমটা জিততেই হবে। তো রাতের বেলা গেমার আর্জুনকে বলে, গত 1 ঘন্টার মধ্যে তোমার আরুলকে কান্না করাতে হবে, এটাই তোমার টাস্ক। আর্জুন অবাক হয়ে বলে, কিন্তু আমি ওকে কীভাবে কাঁদাবো? এই কাজটা এতটাও সহজ নয়। গেমার বলে, দেখো আর্জুন, আমি আগেই বলেছি এই টাস্কগুলো একটু খতরনাক হবে, তোমার টাইম এখন থেকে শুরু হচ্ছে। আর্জুন উপরে এসে দেখে আরুল চাঁদের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে দাঁড়িয়ে আছে। আর্জুন আরুলের কাছে আসলে আরুল বলে, তুমি জানো আর্জুন, মানুষকে ভরসা করে আমি সকল কিছু হারিয়ে ফেলেছি, বর্তমানে আমি 16 কোটি টাকা ঋণী। আর্জুন অভিনয় করে বলে, কি বলছেন ভাই, আপনার এতক্ষণ তো কান্না করার কথা। মানে এসব কথা শোনার পরেও আর্জুন সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, তার স্বার্থ হাসিল করার জন্য আরুলকে কান্না করানোর চেষ্টা করছে। আরুল বলে, আমার দিবি এখন হসপিটালে, ওর অপারেশন করাতে 16 লাখ টাকা লাগবে, কিন্তু আমি তো বর্তমানে দেউলিয়া, 16 লাখ টাকার জন্য আমি এই 4 দিন লোকের দাঁড় দাঁড়ে ঘুরছি। এসব কথা শোনার পরেও আর্জুন আরুলকে বলবে, তো ভাই ভাই আপনি এখনই নেকলেসটা নিয়ে বিক্রি করার চেষ্টা করুন এবং আপনার মেয়ের অপারেশনের ব্যবস্থা করুন। যেটা অর্জন না করে তার স্বার্থ হাসিল করার জন্য ইমোশনাল কথা বলতে থাকে, যাতে আরুল তখন কেঁদে ফেলে। তাকে কাঁদানোর জন্য অর্জুন উল্টো আরও তার মেয়ের কাছে ভিডিও কল করে। মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে আরুল শেষমেশ কেঁদে ফেললে গেমার বলে, কনগ্রাস অর্জুন, তুমি এই রাউন্ডটা জিতে নিয়েছো। তো অর্জুন পুরো বিষয়টা মীরাকে বললে মীরা বলে, তুমি কিন্তু অনেক বড় রিস্ক নিচ্ছ, এখানে মানুষের জীবন মরণের প্রশ্ন, আমাদের মিথ্যা আশা দেখিয়ে আরুল ভাইকে এখানে ঠেকিয়ে রাখা উচিত নয়। আমাদের এই গেমের চক্করে ফেসে গিয়ে যদি ওনার মেয়ের কিছু হয়ে যায় তাহলে আমরাই কিন্তু দায়ী থাকবো। অর্জুন বলে, 2 দিনেরই তো ব্যাপার, যদি আমরা এই গেম জিতে যাই, জেতা টাকা থেকে অপারেশনের সকল খরচ আমরা নিজেরাই বহন করব। তো রাতের বেলা গোপনভাবে গেমার প্রথমে মীরাকে সেই হীরার নেকলেসটা ছাদে রেখে আসতে বললে মীরা গেমারের কথা অনুযায়ী নেকলেসটা ছাদে রেখে আসলে একটু পরে আর্জুনকেও সেমভাবে বলে সে যেন নেকলেসটা আরও একটা জায়গায় রেখে আসে। আমরা বুঝতে পারি গেমার এই ছোট ছোট টাস্ক দিচ্ছে যাতে তাদের সাথে ভয়ঙ্কর কিছু করতে পারে। তো পরের দিন গেমার মীরা আর আর্জুনকে একসাথে হয়ে একটা টাস্ক পূরণ করতে বলে। গেমার বলে, মীরাকে আরুলকে সিডিউস করতে হবে। এই কথা শুনে তারা তো পুরোপুরি শক হয়ে যায়। এমনকি আরুল তাদের বড় ভাইয়ের মতো, সাথে আরুলের বর্তমান অবস্থাও খুব একটা ভালো না। এই অবস্থায় তার সাথে এমন একটা কাজ করা কি উচিত হবে?
এবং তাদের দুজনের মনেই এরকম নোংরা কাজে কোনোভাবেই সায় দিচ্ছিল না। তাই অর্জুন আর মীরা এখানে এই গেমটা কুইট করতে চায়। গেমার তখন বলে, অর্জুন তোমাকে এখনও কিছুটা সময় দিচ্ছি, তুমি একটু ভেবে দেখো। তো কিছুটা সময় ভাবার পর অর্জুন মীরাকে বলে, আমরা টাস্কটা পূরণ করতে কেন পারবো না? যদি আমরা এই টাস্কটা পূরণ না করি তাহলে প্রবলেমটা আমাদেরই হবে, সাথে প্রবলেমটা আরুলেরও কিন্তু হবে। এটা শুনে মীরা অর্জুনের উপর তখন খেপে গেলে অর্জুন বলে, ওই 2 কোটি টাকার রিয়েল মীরা, যে মেয়েটা অসুস্থ অবস্থায় হসপিটালে পড়ে আছে সেই মেয়েটাও রিয়েল মীরা। আর তাই যদি আমরা আরুলের মেয়েকে বাঁচাতে চাই এবং আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে চাই, এটা তো আমাদের করতেই হবে। আর এটা একটা টাস্ক ভেবে তুমি পূরণ করবে, এতে প্রবলেম কিসের? তো এমন সময় আরুলের ফোনে হসপিটাল থেকে কল আসে। আমি বাথরুমে থাকায় অর্জুন কলটা রিসিভ করলে হসপিটাল থেকে তাকে জানানো হয় আরুলের মেয়ের অবস্থা অনেক ক্রিটিক্যাল, 1 ঘন্টার ভেতরেই মেয়েটার অপারেশন করাতে হবে। অর্জুন যেন আরুলকে ব্যাপারটা খুব শীঘ্র জানায়, কিন্তু আরুলকে ব্যাপারটা জানালে আরুল তো তখনই হসপিটালের দিকে দৌড়াবে। আর নিয়ম অনুযায়ী আরুলকে যদি তারা 2 দিন তাদের বাড়িতে না রাখতে পারে তাহলে এবারও তারা হেরে যাবে। সেই সব বিষয় নিয়ে চিন্তা করতে থাকলে মীরা অর্জুনের উপর রেগে বলে, হসপিটালে একটা বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে, আর এখনও তুমি গেমারের টাস্ক পূরণ করতে ব্যস্ত হয়ে আছো। অর্জুন কিছু না বললে মীরা আরুলকে সব কিছু বলে দেওয়ার জন্য যেতে ধরলে অর্জুন মীরাকে তখন থামায়। অর্জুন বলে, শুধুমাত্র ওই বাচ্চাটার লাইফটাই ক্রিটিক্যাল নয়, আমাদের লাইফটাও ক্রিটিক্যাল। কারণ এই সময় ওই বাচ্চাটার আরুলের থেকে আরুল যে 15 লাখ টাকা নিয়ে যাবে সেই টাকাটা বেশি প্রয়োজন। আর এখন আরুলের যে অবস্থা, 15 লাখ টাকা তো দূরের কথা, 15 টাকা নিয়েও সে হসপিটালে যেতে পারবে না। মীরা বলে, তাহলে আমাদের কি করা উচিত? অর্জুন বলে, যদি আমরা ঠিকঠাকভাবে টাস্কটা পূরণ করতে পারি তাহলে 3 ঘন্টার মধ্যেই আমরা 2 কোটি টাকা পেয়ে যাব। আর সেই টাকা থেকে বাচ্চার অপারেশন করাতে যত টাকা প্রয়োজন পড়বে তখন তত টাকাই আমরা তাকে দিয়ে দিব। মীরা বলে, কিন্তু ততক্ষণ ওই বাচ্চাটার যদি কিছু হয়ে যায়? অর্জুন রেগে বলে, ততক্ষণ দোয়া করো যাতে বাচ্চাটার কিছু না হয়। অর্জুন আরও কিছু কথা বলে, আচ্ছা হসপিটালের ডাক্তাররাও তো মানুষ, ওরাও তো পারে বাচ্চাটার অবস্থা দেখে অপারেশন করাতে, কিন্তু ওরা কি সেটা করবে? করবে না, কারণ টাকাই সব কিছু করে, আর এই দুনিয়াতে টাকাই সব কিছু ঠিক করে। শেষমেশ মীরা এই অবস্থাতেও আরুলকে সিডিউস করতে রাজি হলে আরুল মীরাকে সুন্দর একটা শাড়ি পরিয়ে আরুলের রুমে পাঠায়। মীরা আরুলের ওই অবস্থাতেও আরুলকে সিডিউস করতে শুরু করলে আরুল ব্যাপারটা বুঝতে পেরে সে মীরাকে এখনই চলে যেতে বললে। ऐसा नहीं है अरुण। তো গেমার বলে, কনগ্রাচুলেশন মীরা, তুমি এই টাস্কটা জিতে নিয়েছো। টাস্ক পূরণের কথা শুনতেই সাথে সাথে মীরা রুম থেকে বের হয়ে আসলে অর্জুন মীরাকে আর বিশ্বাস করতে পারছিল না। সে বলে, দেখে তো মনে হচ্ছে আরুলের সাথে কাটিয়ে আসার পর থেকে আমার থেকে ওকে বেশি ভালো লেগেছে তোমার। মীরা বলে, দেখো অর্জুন, আরুল একটা জেন্টলম্যান, আর আমি তোমাকে বারবার মানা করার পরেও তুমি আমাকে ওনার কাছে পাঠিয়েছিলে, আর এখন তুমি আমাকে খারাপ মেয়ে মনে করছো? ঠিক সেই সময় আরুল আবার সেখানে চলে আসে। আসলে আরুল তাদের সকল কথাই শুনে ফেলেছে। অর্জুনের কথাতে মীরা তাকে সিডিউস করতে তার রুমে গিয়েছিল। আরুল অবাক হয়ে অর্জুন আর মীরাকে বলে, তোরা আমার এমন পরিস্থিতিতেও এমনটা করতে পারলি আমার সাথে? তোরা কিছু একটা গড়বড় তো আমার সাথে করতে চলেছিস। আমার ব্যাগ দে, আমি এখন এখান থেকে চলে যাব। অর্জুন যদি এখন ব্যাগটা দিয়ে ওকে যেতে দেয় তাহলে তো গেমারের রুলস অনুযায়ী সে হেরে যাবে। তাই অর্জুন ব্যাগটা দিতে না চাইলে তাদের মধ্যে মারামারির সৃষ্টি হয়। অর্জুন তখন দুম করে আরুলকে একটা চড় মারলে মীরা বলে, তুমি ওকে কেন মারলে? অর্জুন বলে, ও, একে মেরেছি আর তোমার কষ্ট হচ্ছে? আমি জানতাম তুই ওর উপর ইমপ্রেস হয়ে গেছিস। আরুল তখন রেগে অর্জুনের একটা গোপন কথা মীরার কাছে ফাঁস করে দেয়। আসলে মীরার বয়ফ্রেন্ড একটা মেয়ের সাথে রেটে ধরা পড়ায় মীরা ওকে ছেড়ে অর্জুনকে বিয়ে করেছিল। আর যে মেয়েটার সাথে মীরার বয়ফ্রেন্ড ধরা পড়েছিল সেই মেয়েটাকে আর কেউ না, মীরার বয়ফ্রেন্ডের কাছে অর্জুনই পাঠিয়েছিল, কারণ সে মীরাকে অনেক ভালোবাসতো। তাকে পাওয়ার জন্য এই জঘন্য কাজ করতেও সে পিছু পা হয়নি। এমনকি মীরার পেটে সেই সময় তার বয়ফ্রেন্ডের একটা বাচ্চাও ছিল। মীরা তখন রেগে বলে, বরুণকে তাহলে সেদিন তুমি ফাঁসিয়েছিলে।
তোমার কারণে ওকে ভুল বুঝে তোমার মতো এমন জঘন্য লোককে বিশ্বাস করেছে আমি। মীরা ইমোশনাল হয়ে কাঁদতে থাকলে অর্জুন বলে, মীরা আমি সত্যি বলছি, বরুণ ছেলেটা খুব একটা ভালো ছিল না, ও প্রতিটা মহিলার সাথে ওইসব করতো। মীরা বলে, মানছি ও ভালো ছিল না, কিন্তু তুমি যেটা করেছো সেটা তুমি কি ভালো করেছো? আমাকে পড়ার জন্য তুমি এত নিচে নেমে গিয়েছিলে। অর্জুন ইমোশনাল হয়ে বলে, আমি যেটা করেছি সেটাই তো ভুল করেছি, কিন্তু আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। এমন সময় আরুলকে হসপিটাল থেকে জানানো হয় তার মেয়ের অবস্থা খুব ক্রিটিক্যাল, সে যেন এখনই হসপিটালে আসে। এটা শুনে আরুল কান্না করতে থাকে। আরুল কাঁদতে কাঁদতে অর্জুনদের কাছে তার নেকলেসটা চায়। মীরা জানায় তার নেকলেসটা উপরে আছে। আরুল দৌড়াতে দৌড়াতে উপরে আসে, বাট সেখানে তার ব্যাগটা খুঁজে পায় না। আপনাদের মনে আছে গেমার সেই নেকলেসটা অর্জুন আর মীরাকে দিয়ে তাদের একে অপরকে না জানিয়ে একের পর এক 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 জায়গায় রাখতে বলছিল, যাতে এইরকম সিচুয়েশনে তারা নিজেরাও বলতে না পারে নেকলেসটা কোথায় রেখেছে তারা। তো কোথাও ব্যাগ খুঁজে না পেয়ে আরুল কাঁদতে কাঁদতে অর্জুনদের পায়ে পড়ে। মীরা তখন বলে আরও উপরে আছে। আরুল তাড়াহুড়ো করে সেখানে আসলে নেকলেস রাখা ব্যাগটা তো পায়, বাট ভেতরে নেকলেসটা না পেয়ে নেকলেসের জায়গায় সে একটা বন্দুক পায়। भैया नहीं भैया अरुण भैया क्या कर रहे हैं आप? नहीं भैया अरुण भैया আরুল নেকলেসটা তাদের থেকে না পেয়ে নিজের মেয়েকে হারানোর কথা ভেবে ছাদ থেকে भैया তো আরুল ছাদ থেকে পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল, বাট অর্জুন আর মীরা তার কাছে যেতে পারছিল না, কারণ গেমারের শর্ত অনুযায়ী এই সময়ের মধ্যে তারা এই হলুদ লাইন ক্রস করতে পারবে না। আরুল অর্জুন আর মীরার সামনে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকলেও অর্জুন আর মীরা তাকে বাঁচাতে আসে না, শুধুমাত্র গেম হেরে যাবে বলে। টাকার কাছে মানুষের জীবনেরও মূল্য নেই, এবার বুঝতে পারলেন তো? এখানে একটা কথা বলে রাখি, অর্জুন মীরা ইচ্ছা করলে জীবিত থাকার আগেই আরুলকে হসপিটালে নিয়ে যেতে পারতো। তো গেমারের শর্ত অনুযায়ী তারা আর 5 মিনিট হলুদ লাইন ক্রস না করলে 2 কোটি টাকা তারা জিতে যাবে। আর তখনই আমরা অর্জুনের কান থেকে একটা ইয়ারবাড পড়ে যেতে দেখি, আর এই ইয়ারবাডটা কিন্তু গেমারের দেওয়া ইয়ারবাড ছিল। কিন্তু কিভাবে সেটা দেখাতে সিন ফ্ল্যাশব্যাকে যাই। আমরা দেখি আরুল আর তার স্ত্রী মিনা মেয়ের অপারেশনের টাকা ম্যানেজ করতে না পারায় পুরো ডিপ্রেশনে চলে গিয়েছিল। ঠিক সেই সময় অর্জুনদের মতো গেমার আরুল আর মিনাকেও এই গেমটা খেলার জন্য অফার করেছিল। আরুল আর মিনাও মেয়ের অপারেশনের টাকা ম্যানেজ করতে এই গেমটা খেলতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ঘটনাবশত গেমারের টাস্ক পূরণ করতে গিয়ে আরুলের স্ত্রী মিনা মারা গিয়েছিল। আরুলরাও যার ফলে গেমের সিজন 1 হেরে গিয়েছিল। আরুল মেয়ের জীবন বাঁচাতে সিজন 2 খেলতে রাজি হলে গেমারই তাকে ওই নেকলেসটা দিয়ে আরুলকে অর্জুনের বাড়িতে পাঠিয়েছিল। আরুল নেকলেসটা নিয়ে অর্জুনদের বাড়িতে আসলে গেমার আরুলকে টাস্ক দিয়েছিল অর্জুনের কাছে ওই নেকলেসটা 15 লক্ষ টাকায় বিক্রি করতে। আর এরপর যা যা ঘটে সব কিছুই গেমারের প্ল্যান অনুযায়ী হয়েছিল। যেমন আরুলকেও টাস্ক দিয়েছিল আরুল 2 দিন যেন অর্জুনের বাড়িতে থাকে, এবং অর্জুনকেও টাস্ক দিয়েছিল সে যেন আরুলকে 2 দিন তার বাসায় আটকে রাখে। আর আরুল যখন শেষে গেমারের শর্ত অনুযায়ী নেকলেসটা নিয়ে বাড়ি ফিরতে না পারে, তখন গেমার যখন আরুলকে জানায়, সরি আরুল, তুমি গেম হেরে গেছো, তখন আরুল নিজেকে শেষ করার জন্য আত্মহত্যার পথ বেছে নেয়। আর আরুলের এরকম পরিস্থিতিতেও গেমারের শর্ত অনুযায়ী অর্জুনরা যখন আরুলকে বাঁচাতে চায় না, তখন গেমার অর্জুনদের জিতিয়ে দেয়। তো জেতার সাথে সাথে আরুলের কাছে অর্জুনরা আসে, বাট ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আরুল মারা গেছে। তো জেতা টাকাগুলো গেমার অর্জুনদের দিয়ে দিলে অর্জুনরা সেই টাকা থেকে আরুলের মেয়ের অপারেশনের টাকাটা সাথে সাথে হসপিটালে দিয়ে দিলে আরুলের মেয়ের অপারেশন শুরু করে ডক্টরেরা। আর সিন এই লোকটার কাছে আসতে দেখি গেমার এই লোকটাকেও গেম খেলার জন্য অফার করতেছে। মানে গেমার এই খেলাটা সাধারণ মানুষের দিয়ে প্রতিনিয়ত ডার্ক ওয়েবে খেলিয়ে থাকে, আর লোকদের খেলা অনুযায়ী বড় বড় লোকেরা সেই অনুযায়ী বেট ধরে।